সাভারে উদ্ধার করা বোমা নিষ্ক্রিয়, বরিশাল আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ, জনমনে উদ্বেগ। সিলেটের নিজ বাসা থেকে স্বামী স্ত্রী সহ ৩ মরদেহ উদ্ধার, খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা। শরীয়তপুরের জাজিরায় ভয়াল রূপে পদ্মা, ডামতের রক্ষা বাঁধের একাংশ ভাঙনে আতঙ্ক। আমন্ত্রণ মেগা ডিজিটাল স্কেল দেশ 24-এ আপনাদের সাথে আছে শারমিন মাহমুদ। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। সাভারে নিষ্ক্রিয় করা হলো প্রেসার কুকারের ভেতর থেকে উদ্ধার করা বোমা। বিকেলে এটি নিষ্ক্রিয় করেন বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। এ সময় বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশ। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে ভবানীপুর পুলিশ ক্যাম্পের মধ্যে সাদাপুর ঘোড়া মসজিদের মাঠ থেকে বোমা সদৃশ প্রেসার কুকার উদ্ধার হয়। স্থানীয়রা জানান, অজ্ঞাত ৩ জন ব্যক্তি প্লাস্টিকের ড্রাম মসজিদের মাঠে রেখে যায়। খবর পেয়ে লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয় পুলিশ। জনমনে আতঙ্ক তৈরিতে দুষ্কৃতিকারীরা এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। কালকে রাত আনুমানিক 1টার দিকে আমাদের এই মসজিদের আঙিনায়, আমাদের ওই পাশে একটা মসজিদ থেকে মোটামুটি 30-40 গজ দক্ষিণে, এখানে ব্যাটারি চালিত অটো রিক্সা করে 3 জন লোক আসছে, আইসা একটা নীল ড্রাম ফেলে গেছে। প্লাস্টিকের ড্রাম বার করা যদি ওখান থেকে বার করে আস্তাত লিয়ে গেছি, আস্তাত লিয়ে যা বার করে যদি দেখি ওই যে আপনাকে বোম, ওই বোম। দর্শক, এ বিষয়ে আরও জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরণ খান। হিরণ, সেখানকার সবশেষ খবর জানাবেন নেবে। দেখুন শারমিন, রাত থেকে কিন্তু আসলে এই এলাকাটিতে আতঙ্ক বিরাজ করে, বোমের আতঙ্ক। অর্থাৎ এই যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, ঠিক তার পিছনে একটি মাদ্রাসা রয়েছে, জামিয়া ইলমুল ইলাহ সোসাইটি মাদ্রাসা। সেই মাদ্রাসার ঠিক সামনের যেই জায়গাটি রয়েছে, সেইখানে কিন্তু আসলে রাত্রে আনুমানিক 9টা থেকে 10টার দিকে বেশ কয়েকজন বলা যেতে পারে এখনো পর্যন্ত প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী তারা বলছেন যে বেশ কয়েকজন এখানে একটি ড্রাম রেখে যায় এবং ড্রামের ভিতরে যখন বোমা সাদৃশ্য বস্তু দেখেন এখানের মানুষ, তখন কিন্তু আসলে তারা ওইখান থেকে এনেই মাঠের ঠিক এই মূল সামনে যে ফটকটি রয়েছে সে ফটকের সামনে আনেন এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তাদেরকে খবর দেন। সারাটা দিন কিন্তু আসলে এই বোমা আতঙ্কে এই এলাকার সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ছিলেন এবং পরবর্তীতে বোম ডিসপোজাল ইউনিট, জেলা পুলিশ এবং ঢাকা থেকে সিডিটিসি সদস্যরা তারা আসেন। এসে এখানে প্রথমে পুরো এলাকাটি আসলে তারা নিরাপত্তার চাদরে মুড়ে পরবর্তীতে এখন থেকে প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আগে তারা এই বোমাটি এই সামনে নিষ্ক্রিয় করেন এবং সবথেকে বড় বিষয়টি সেটি হচ্ছে এই বোমার ভিতরে যে স্পিন্টারগুলো ছিল, বিকট শব্দে আসলে এই বোমা নিষ্ক্রিয় হয়েছে এবং এই স্পিন্টারগুলো এই মাদ্রাসার প্রতিটি গ্লাসে কিন্তু আসলে আঘাত এনেছে। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি গ্লাস খুলে পড়ে গেছে এবং গ্লাসে সেই আঘাতের চিহ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাদের সহকর্মী অপু ওহাব, তিনি সকাল থেকে আসলে এই বিষয়টি ফলো করেছেন, এই পুরো প্রক্রিয়াটিতে তিনি ছিলেন। তার কাছে সংক্ষেপে একটু জানতে চাবো যে আসলে কারা রেখে গেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন পর্যন্ত কিছু বলেছেন কিনা একটু যদি জানান। আসলে আজকে যে এই ঘটনাটা সকালে আমরা 8টার দিকে এই ঘটনাটা প্রকাশ্যে আসে, এখান থেকে 999-এ কল করা হয়, তারপরে আসলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ আসে, তারপর অন্যান্য ইউনিট আসে। এর আগে কিন্তু গত রাতে সাভারের হেমেদপুর এলাকায় আরেকটি ঘটনা ঘটে, সেখান থেকে 5টি ককটেল উদ্ধার করা হয়। আরও 1 সপ্তাহ আগে সাভারের আশুলিয়া থেকে কিন্তু সেম এখানে যে বোমাটি একটি আপনার প্রেসার কুকারে পেয়েছি, আসলে তো সেম একই রকম একটি বোমা উদ্ধার হয়েছে। তো এই সমস্ত বিষয় নিয়ে আসলে পুলিশ কোনো কথা বলেনি, কে রাখে গেছে বা কী ধরনের বোমা, বিস্ফোরণের পরেও তারা বলেনি। শুধুমাত্র আজকে যে বিস্ফোরণ হলো এর
আগে কিন্তু 1 কিলোমিটার দূরে চারপাশে 1 কিলোমিটার জায়গা আসলে সরিয়ে দেওয়া হয়েছে লোকজনকে, কাউকে বাড়ি ঘরেও লোকজনকে থাকতে দেওয়া হয়নি। তখনই বোঝা গেছে যে আসলে তারা এটা ধারণা করেছে যে এটি অনেক শক্তিশালী বোমা এবং তারা চিন্তা করছিল যে রিমোট কন্ট্রোল বোমা। আচ্ছা, পুলিশ যে কথা বলছে না এই বিষয়গুলো নিয়ে, কারা কিভাবে রেখে যাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের মনে কোনো আতঙ্ক আছে কিনা? সাধারণ মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক পাশাপাশি কৌতূহল আছে, পুলিশ কেন কথা বলছে না। তারা বলছিলেন যে কি হলো, কেন এই বোমা রেখে গেল। সিসিটিভির ফুটেজ এখানে যেটি রেখে গেছে, এখানে সিসিটিভির ফুটেজও আছে, সেখানে যদিও স্পষ্ট না, চেহারা স্পষ্ট না, পুলিশ যেটা বলছিল স্পষ্ট, লোকজন বলছিল স্পষ্ট না, কিন্তু কেন পুলিশ কথা বলছে না, কি সম্ভাবনা। তবে পুলিশ, আমরা সকালে যখন লাইভ করি তখন এখানকার যে সাভারের যে তদন্ত কর্মকর্তা, ইন্সপেক্টর তদন্ত, তিনি সরাসরি কথা বলেছেন। তিনি বলছেন যে নিরাপত্তায় তারা কাজ করছে, এলাকার যে জনগণ রয়েছে তাদের নিরাপত্তার জন্য পুলিশ পর্যাপ্ত পরিমাণে কাজ করছে, এটি কিন্তু নিশ্চয়তা। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে নির্বাক হয়ে আছেন এবং তিনি বলছিলেন এবার না, একাধিকবার আসলে গত এক সপ্তাহ ধরে 3টি জায়গায় আসলে বোমার এমন উপস্থিতি আসলে পাওয়া গেছে এবং এই যে সাধারণ মানুষ তারা কিন্তু আতঙ্কিত রয়েছেন এবং তারা একটু হলেও তারা চেষ্টা করছেন যে কৌতূহল তাদের কাছে যে এই বারবার এই ঘটনাগুলো ঘটছে, সিসিটিভি ফুটেজ রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু আসলে এখনো পর্যন্ত কিছু বলছেন না, কারা কিভাবে রেখে গেছেন সেই বিষয়টি কিন্তু নিয়ে উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে রয়েছেন এখানে সাধারণ মানুষ। এই ছিল এখান থেকে সর্বশেষ। শারমিন। হিরণ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাভার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সকাল 10:30টার দিকে বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কের সৃষ্টি হয় আদালত চত্বরে। এতে হতাহত হয়নি কেউ। এরপরে ঘটনাস্থলে যায় আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ দল। পাশাপাশি বিস্ফোরিত বস্তুর ধরন ও উৎস খুঁজেন তারা। বিএনপিপন্থী আইনজীবীদের অভিযোগ, জনমনে আতঙ্ক তৈরি করতেই পলাতক ফ্যাসিস্টরা এই ঘটনা ঘটাতে পারে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি তাদের। আমরা প্রবেশ করার পরে কিছুক্ষণ মধ্যে একটা শব্দ হয়েছে, জোরে বিকট শব্দ হয়েছে। আমরা তাৎক্ষণিক সেখানে দেখি একটা ককটেল বিস্ফোরিত হয়েছে। আমি আর ওই মেয়েটা আমরা এই জায়গা ছিলাম, ভিডিও করতেছে এই জায়গা, কিন্তু ওখান থেকে এত দূর কাদা ছিটে আসছে, যে কাদা সিটে মহিলাদের গায়েটা মাইখা গেছে। মাইখা যাওয়ার পর তারপর আতঙ্কে সবাই দূরে সরিয়ে গেছে। সিলেটে নিজ বাসা থেকে উদ্ধার করা হয়েছে স্বামী স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে, তবে কী কারণে হত্যা সে বিষয়ে সুস্পষ্ট জানাতে পারেনি পুলিশ। অন্যদিকে খুলনায় নিজ ইটভাটায় দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন একজন। তিনি যুবদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ছুটির দিনে পাশের বাসার চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙে প্রতিবেশীদের। ছুটে এসে যা দেখতে পান রীতিমতো শিউরে ওঠার মতো। এরপরেই ফোন দেওয়া হয় পুলিশকে। সিলেটের রায়নগর মিতালি এলাকায় 111 নম্বর বাসায় 3 জন নিহতের ঘটনার বিষয়টি এভাবেই জানাচ্ছিলেন সবাই। জানা যায়, 3তলা ভবনের দোতলায় থাকতেন মালিক এম এস সাত্তার, তার স্ত্রী ও গৃহকর্মী তাহমিনা। বুধবার সকালে বন্ধ দরজার নিচ দিয়ে রক্ত দেখতে পান প্রতিবেশীরা। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পাড়ার যে সিকিউরিটির লোক আছে, ও আমাকে গিয়ে খবর দিছে যে আপনি তাড়াতাড়ি আসেন, বাসায় সম্ভবত কোনো দুর্ঘটনা ঘটছে, বা মহিলাদের চিৎকার শোনা যাচ্ছে। পাশের বাসা থেকে কে একজন বলছে যে বারান্দায় রক্ত দেখা যাচ্ছে। এই পাড়ার সবাই জানছে, জানার পরে আসছে, আসার পরে দরজা কলিং বেল দিছে, কেউ খুলে নাই দরজা, না খোলায় পুলিশকে ফোন দেওয়া হয়েছে। পুলিশ আসছে, আইসা দরজা ভাঙছে, ভাঙ্গিয়া ঢুকিয়া ভিতরে লাশ পাওয়া গেছে। পুলিশ বলছে হত্যাকাণ্ডের কারণ এখনো ধোঁয়াশা, তবে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। এটা কোনো ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করে তাদেরকে হলো যে হত্যা করা হয়েছে। হলো যে ওখানে ওয়ার্ড্রোব এবং আলমারি যেটা ছিল, এখান থেকে যে মূল্যবান সামগ্রী সরানো হয়েছে এরকম মানে প্রতীয়মান হচ্ছে। এইটা একটা বিষয় হতে পারে, অথবা কোনো ওই সম্পত্তি নিয়ে কোনো পুরাতন কোনো এনমাইটি আছে, শত্রুতা আছে কিনা, এটা আমরা খতিয়ে দেখব। মরদেহগুলো উদ্ধারের পর মর্গে নেওয়া হয়েছে। এদিকে খুলনার রূপসায় ইটভাটার ভেতরে ঢুকে ফখরুল শেখ নামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। স্বজনরা জানান, মঙ্গলবার রাতে নৈহাটি ইউনিয়নে নিজ ইটভাটায় ছিলেন তিনি। এক পর্যায়ে সেখানে সশস্ত্র হামলা চালায় সংঘবদ্ধ কয়েকজন। গুলিবিদ্ধ ফখরুলকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও বাঁচানো যায়নি।
প্রতিহিংসার রাজনীতি। আসলে এখন তো রাজনীতি আমাদের এমন এমন পরিস্থিতি হয়েছে, আমরা আসলে ব্যক্তি স্বার্থের রাজনীতি করি, আসলে আমরা জনস্বার্থের রাজনীতি করি না। আমরা আসলে নিহত ফখরুল স্থানীয় যুবদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তানিম রহমান, চ্যানেল 24। দর্শক, এ বিষয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আছারউদ্দিন শিমুল। শিমুল, হত্যার বিষয়ে নিহতের স্বজনেরা কি বলছেন জানাবেন। শারমিন, দেখুন, নিহতের যারা স্বজনরা রয়েছেন তারা সবাই প্রবাসী, এমনকি যারা মারা গিয়েছেন তাদের যারা সন্তানরা রয়েছেন তারাও কিন্তু প্রবাসী, এবং এই ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই তারা যারা যেসব দেশে থাকেন সেই সব দেশ থেকে তারা আসলে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে আমরা এখানকার যারা আত্মীয় স্বজনরা রয়েছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি। এবং কিছুক্ষণ আগে, ঘণ্টাখানেক আগে মরদেহগুলো বের করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে ময়নাতদন্ত হবে, তারপর পরিবারের যারা স্বজন রয়েছেন তাদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আমরা পারিবারিক সূত্রে যেমনটি জেনেছি, তাদের যারা ছেলেমেয়েরা রয়েছেন তারা দেশে আসার পরই যে মরদেহগুলো যেগুলো দাফন করার কথা রয়েছে। এবং জানিয়ে রাখি যে সারাদিনই আমরা যেমনটি বলছি যে ঘটনার সূত্রপাত কিন্তু আমাদের সামনে যেটা দেখছেন যে বাসা বাড়িটি, এটা যিনি মারা গেছেন তার নিজস্ব বাসা, এবং বাসার যে দুতলার মধ্যে কিন্তু 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এবং সকাল 10টার পরও দরজা যখন তারা খুলছিলেন না, তখন পাড়া প্রতিবেশীরা যারা আছেন তারা 999-এ কল দেন, এবং পুলিশ আসার পর তাদের 3 জনের কিন্তু গলাকাটা মরদেহ উদ্ধার করে। এবং পুলিশ জানিয়েছে যে বিষয়টি অধিকতর তদন্ত করা হচ্ছে, এবং যে কারণে আসলে হত্যা করা হয়েছে সেই বিষয়টি তারা আসলে খোঁজ করছেন। এবং পুলিশ প্রাথমিকভাবে সিলেট মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার রয়েছেন তিনি বলছেন তারা বেশ কিছু ধারণা করছেন এখানে ডাকাতির ঘটনাও ঘটতে পারে, এবং একই সাথে পারিবারিক কোনো বিরোধ রয়েছে কিনা, জমি জমা সংক্রান্ত কোনো বিরোধ রয়েছে কিনা সেগুলো তারা আসলে খতিয়ে দেখছেন। কিছুক্ষণ আগেও কিন্তু এখানে পুলিশের বিভিন্ন ইউনিটের যারা রয়েছেন তারা ছিলেন, এবং মরদেহগুলো যখন উসমানী মেডিকেল কলেজে নেওয়া হয়েছে তারা আস্তে আস্তে এখানে গিয়েছেন। তারপরেও এখানে পুলিশ সদস্যরা এই বাড়িটি আসলে ঘিরে রেখেছেন, এবং যারা পাড়া প্রতিবেশীরা রয়েছেন তারা বলছেন যিনি মারা গিয়েছেন তার 80 ঊর্ধ্ব বয়স, এবং তার স্ত্রীও 75 বছর বয়সী, এবং তারা আসলে স্বাভাবিকভাবেই এখানে জীবনযাপন করতেন এবং দীর্ঘদিন ধরে নিজস্ব বাসায় তারা থাকতেন। পাশাপাশি এখানে দুটি বাসায় যিনি মারা গিয়েছেন তার বলে আমরা জেনেছি। এবং তার যিনি মেয়ে রয়েছেন, কিছুক্ষণ আগে তিনি ভিডিও কলে যারা এখানে আত্মীয়স্বজনরা রয়েছেন তাদের সাথে আলাপ করেছেন। তারা বলছেন যে ইতিমধ্যে তারা আসলে রওনা হয়েছেন। এবং জানিয়ে রাখি যে পাড়া প্রতিবেশীরা বলছেন যে যখন ঘটনাটি ঘটে সকাল 9টা থেকে 10টার মধ্যে, তখন আসলে লোডশেডিং চলছিল। এই কারণে আশেপাশের যেসব সিসি ক্যামেরা রয়েছে সেখান থেকে আসলে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ফুটেজ পাওয়া যায়নি। তবে পুলিশ বলছে সেগুলো আসলে তদন্ত করা হচ্ছে, এবং তদন্ত করার পর হয়তো তারা যে মোটিভগুলো রয়েছে সেগুলো তারা আসলে বলতে পারবেন। সব মিলে আসলে পুরো এলাকায় একটি চাপা আতঙ্ক কাজ করছে, এবং এলাকাবাসীরা বলছেন তাদের এলাকার মধ্যে এটাই এই ধরনের একটি প্রথম ঘটনা, এবং এরপর থেকে এলাকাবাসীরা যারা রয়েছেন, বিশেষ করে শিশুরা যারা রয়েছেন, তরুণরা রয়েছেন, তারা অনেকটাই উৎকণ্ঠিত এই ঘটনার পর। সব মিলিয়ে শারমিন, আমার কাছে এই ছিল 3 জনের মরদেহ উদ্ধারের ঘটনার সবশেষ। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। পদ্মার ভাঙনে আবারও বিপর্যস্ত শরীয়তপুরের জাজিরা। পদ্মায় বিলীন হয়েছে নির্মাণাধীন ডানতির রক্ষা প্রকল্পের 100 মিটার অংশ। গত কয়েকদিনের তীব্র ভাঙনের কবলে নদীতে তলিয়ে গেছে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন নদীপাড়ের মানুষ। জিওব্যাগ ফেলেও থামানো যাচ্ছে না নদীর আগ্রাসন। আগ্রাসী পদ্মার ভাঙনে তলিয়ে গেছে শরীয়তপুরের নির্মাণাধীন ডানতির রক্ষা বাঁধ প্রকল্পের 100 মিটার অংশ। পদ্মা এবার কড়া নাড়ছে কাথুলিয়াকান্দি গ্রামের 70 ঊর্ধ্ব শহীদুল্লাহ ফরায়েজির দরজায়। উপায় না পেয়ে সাজানো ঘর সরিয়ে ফেলতে হচ্ছে তাকে। ঘর ভাঙতাছি, ঘর সরাইতেছি, কোন চিন্তা ভাবনা করতেছি। শহীদুল্লাহ ফরায়েজির মতো একই চিত্র এখন পদ্মা পাড় জুড়ে। ভাঙনের মুখে বসতি নিয়ে নিরাপদে সরে যাচ্ছে অন্তত 35টি পরিবার। ভাঙনের ঝুঁকিতে কাথুলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ শত শত একর আবাদি জমি। এই বাড়িটা ছাড়ার কোনো জায়গা নাই। খোলা আকাশের নিচে রান্না বাড়া করতেছি, মানে পোলা বানলে থাকার কোনো জায়গা নেই পরিবার নিয়ে। আমরা তালিকাগুলি করছি, লিস্ট করতেছি, লিস্ট করে সরকারের কাছে আমরা দেবো, ইউনোমদার কাছে দেবো। এরপর তারা হয়তো পদক্ষেপ নেবে, কেউ কেউ টিন দিতে পারে, আর শুকনা খাবার দিতে পারে। পানি উন্নয়ন বোর্ড বলছে স্রোতের তোরে তলদেশ থেকে মাটি সরে যাওয়ায় তীব্র হচ্ছে ভাঙন। এখানে নদীর স্রোত তীরের খুব কাছাকাছি,
এই জন্যে কিছু স্কাওয়ার আছে, স্কাওয়ারের জন্য আমরা যে ব্যাগ ডাম্পিং করেছি ওইটা কিছুটা সেটেল করছে। এই সেটেল করার কারণেই এই ভাঙনটা দেখা যায়। 3 বছর আগে জাজিরা পয়েন্টে 1202 কোটি টাকা ব্যয়ে পদ্মার ডান্তির রক্ষা প্রকল্পের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর। সন্তানদের মানুষ করতে গিয়ে থেমে যায় নিজের পড়াশোনা, কিন্তু স্বপ্নটা থামেনি রাজশাহীর আলী আকবরের। 54 বছর বয়সে পাশ করলেন এসএসসি, পেয়েছেন জিপিএ 4.35। আর এমন সাফল্যে গর্বিত সন্তান ও শিক্ষকরা। 1983 সালে আর্থিক টানাপোড়েনে থেমে যায় রাজশাহীর আলী আকবরের পড়াশোনা। এরপর ব্যবসা, সংসার আর সন্তানদের ভবিষ্যৎ গড়তেই কেটে যায় জীবনের দীর্ঘ সময়। তবে বয়স বাড়লেও থেমে যায়নি স্বপ্ন দেখা। 2024 সালে নওহাটা বিজ্ঞান ও প্রযুক্তি ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজে 9ম শ্রেণীতে ভর্তি হন আলী আকবর। নিয়মিত পড়াশোনা আর অধ্যবসায়ে 2 বছর পর এসএসসিতে আসে কাঙ্ক্ষিত সাফল্য। বাবার এমন ফলাফলে গর্বিত সন্তানরা। তার খুব ইচ্ছা ছিল পড়াশোনা করার, কিন্তু সেরকমভাবে হয়নি। সেক্ষেত্রে আমরা যখন একটু স্টেবল হলাম, চাকরিতে জয়েন করলাম, তখন আমরা ভাবলাম যে আমার বাবাকে একটু পড়াশোনা করাবো, তার একটু আগ্রহ আছে, এজন্য আমরা তাকে ভর্তি করে দিলাম। আলী আকবরের ছেলে ডাক্তার ইসমাইল হোসেন বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ও সরকারি হাসপাতালের চিকিৎসক। মেয়ে কর্মরত সিনিয়র নার্স হিসেবে। সন্তানদের প্রতিষ্ঠিত করার পর এবার নিজের স্বপ্ন পূরণের পালা। এগিয়ে যেতে চান উচ্চশিক্ষার পথে। 90 সালে বিয়ে শাদী করি, তারপরে তো সংসার জীবনে কঠিন হয়ে গেল। এই লেখাপড়ার দিক হারিয়ে ফেললাম, পথটা হারিয়ে ফেললাম। আমার আবার ছেলে মেয়েদের আবার সময় দিতে হচ্ছে। এই জন্যে আমি আবার ছেলে মেয়েদের এখন সময় দেওয়ার প্রয়োজন নাই, ছেলে মেয়ে নিজেই স্বয়ংসম্পূর্ণ এখন। এখন আমি চেষ্টা করছি যে আমি নিজেই কিছু করবো, এর সিদ্ধান্ত নিজে লেখাপড়া করি। বয়সে ছোট সহপাঠীদের সাথে নিয়মিত ক্লাস করেছেন তিনি। তাই শিক্ষকদের চোখে তার এই সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা। নিয়মিত বয়সের পড়াশোনা করে যে ছাত্ররা, তাদের মতোই তার মেধা, তার পড়ার আদম্য ইচ্ছা শক্তি থাকার কারণে তার এই দৃঢ় সংকল্প বাস্তবায়ন হয়েছে, না হলে সম্ভব ছিল না। বয়স কিংবা দীর্ঘ বিরতিকে বাধা না ভেবে পড়াশোনায় ফিরতে পারেন যে কেউ। আলী আকবরের গল্পটা যেন তারই প্রতিচ্ছবি। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী। এসএসসিতে একদিকে যখন সফলতার গল্প, অন্যদিকে অকৃতকার্যের হারও শঙ্কা জাগাচ্ছে মনে। তবে কি দিন দিন পড়ালেখার প্রতি আগ্রহ কমছে শিক্ষার্থীদের? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে উত্তরণের উপায় বা কি? সেসব নিয়ে জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন। ফখরুল, শারমিন, শুরুতে জানিয়ে দেয় সেটি হচ্ছে যে এবার রংপুর বিভাগে দিনাজপুর বোর্ডের অধীনে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন, তার মধ্যে কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাশই করেনি, অর্থাৎ শতভাগ ফেল। তার মধ্যে রংপুরেও কিন্তু 2টি স্কুল রয়েছে পীরগঞ্জ উপজেলার, যারা আসলে কোনো শিক্ষার্থী সেখানে আসলে কৃতকার্য হননি। তো বোঝাই যাচ্ছে আসলে আস্তে আস্তে কিন্তু শিক্ষার্থীরা আসলে লেখাপড়া থেকে একটু দূরে সরে যাচ্ছে। এর কারণ হতে পারে, তো এখানে আমাদের সাথে আছেন আজহারুল ইসলাম দুলাল, তিনি বেগম রোকেয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান। আমরা তার থেকে একটু জানবো যে এর আসলে কারণ কি, শিক্ষার্থীরা লেখাপড়ার প্রতি কেন আগ্রহ কমিয়ে ফেলছে এবং পাশের হারে বা কেন কমছে, যদি একটু বলেন। ধন্যবাদ। সদ্যই প্রকাশিত আমাদের দেশের বিশেষ করে পাবলিক পরীক্ষার অন্যতম একটি পরীক্ষা এটি এসএসসি পরীক্ষা এবং সমমান পরীক্ষা। এটি অনেকেই ফলাফল বিপর্যয় বা ফলাফলের ধস বলছে, তো আমি সেদিকে ওইভাবে বলবো না। এটি আসলে সামান্য কিছু সংখ্যার যদি এটা অধপতন মনে করি তা হবে না। আজকের এবারের 26 সালের এসএসসি এবং সমমান পরীক্ষার ফলাফলটা এটি আমাদের সার্বিক শিক্ষা কাঠামোর একটা সংকটময় পরিস্থিতিকেই আসলে নির্দেশ করছে। আপনি যেমনটা বলছিলেন যে এই ফলাফল বিপর্যয় বা ধস বা নিম্নমুখিতার কারণ হিসাবে, এবং আপনি একটু আগে উল্লেখ করেছেন বিশেষ করে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনস্থ 2টি স্কুলে বা প্রতিষ্ঠান থেকে একজনও পাশ করেনি, এটি একেবারে বিপর্যয় আমি ওইভাবে দেখব না। আপনি সার্বিকভাবে বিবেচনা করে দেখেন যে দেশের কোথাও কোথাও
আবার শতভাগ পাস, শতভাগ A+ পেয়েছে। এখানে একটু চিন্তার ব্যাপার আছে। এখানে মূলত যে বিষয়টি কাজ করেছে এই ফলাফলের পিছনে, প্রথমত আসলে এই উত্তরপত্র মূল্যায়ন, এটার একটা পরিবর্তনশীলতা, মানসিক পরিবর্তন একটা ঘটেছে। প্রকৃত ফলাফলটা দেওয়ার একটা ভালো নির্দেশনা এবারের এই ফলাফলটাকে এখানে দাঁড় করিয়েছে। যেমন প্রকৃতপক্ষে মানবিক হওয়া, উদার হওয়া, যারা উত্তরপত্র মূল্যায়ন করেন, এই কৃত্রিম যে শিথিলতা ইতিপূর্বে আমরা শুনে আসছি, সেটা কিন্তু এবার দেখানো হয়নি। যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে শিক্ষার্থীরা দিন দিন কিন্তু লেখাপড়ার প্রতি আগ্রহ কমিয়ে ফেলছে, এর কারণ যদি একটু বলেন। আমি এই প্রসঙ্গেও আসছি, এটি যেমন একটি কারণ, এবং আগ্রহী হয়ে উঠছেন না লেখাপড়ার প্রতি, বা তারা মনে রাখতে পারছেন না। শিক্ষার্থীদের শিক্ষার প্রতি যে অনাগ্রহ, এটার পিছনে প্রথমত গেমিং আসক্ত, বা এই যে মুঠোফোনের যে স্ক্রিল এটি করা, এই ধরনের বিষয়গুলো। আর পাশাপাশি আমি একপেশেভাবে শিক্ষার্থীকেই দোষ দিব না। এখানে আমাদের কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে, শহর এবং গ্রামের মধ্যে তুলনামূলক বলতে গেলে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে দক্ষ শিক্ষকের অভাব আছে। এবং আপনি এবার ফলাফল বিপর্যয়ের ক্ষেত্রে দেখবেন কিছু কিছু সাবজেক্ট, বিশেষ করে সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংরেজি, এই জায়গাগুলোতে কিন্তু শিক্ষার্থীরা তুলনামূলকভাবে দুর্বল। একই সাথে ওই বিষয়ের শিক্ষকরাও যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত বা দক্ষতা অর্জন করতে পারেনি, যে কারণে ফলাফলটা আমাদের এই পর্যায়ে এসে পড়েছে। এটি একটি অন্যতম দিক। তো এই জায়গায় আমি অভিভাবকগণকেও এখানে যুক্ত করতে চাই এই ফলাফল বিপর্যয়ের পিছনে। আমার ছেলেমেয়েরা এখন যেভাবে গেমিং আসক্তি হচ্ছে, মুঠোফোনে আসক্ত হচ্ছে, সেই দিকটা অভিভাবকদের খেয়াল করা, এবং একই সাথে স্কুলে তাদের উপস্থিতির ব্যাপারে নিয়মিত অভিভাবকগণ যদি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ না রাখে, শিক্ষকদের সাথে যোগাযোগ না রাখে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় এই তাদের পড়াশোনার প্রতি যে অনাগ্রহ, এটি কিন্তু আরো দিন দিন বেড়ে যাচ্ছে, এবং সেটি এই ফলাফলের ক্ষেত্রে একটা দারুণ প্রভাব ফেলছে, এটি দেখা যাচ্ছে। এবং শুধু তাই না, এখানে এই যে আমাদের যে এখন পাঠ্যক্রম, যে শিক্ষাক্রমটা আছে, এটার সাথে কিন্তু এখনো শিক্ষক এমনকি শিক্ষার্থীরা তো বটেই, তারা কিন্তু খাপ খাইয়ে নিতে পারেনি। আমাদের স্যার, আমরা বুঝতে পেরেছি যে আসলে এই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। একই সঙ্গে যে শিক্ষক, অভিভাবক আছেন, তাদেরকেও আসলে শিক্ষার্থী বা সন্তানদের প্রতি নজর দিতে হবে। তাহলেই আসলে শিক্ষার্থীদের বা সন্তানদের লেখাপড়ার প্রতি যে আগ্রহ, সেটি বাড়বে। এবং ফখরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। এদিকে দেশের অন্যতম বড় বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরেই জর্জরিত নানা সমস্যায়, এতে দুর্ভোগের শেষ নেই শিক্ষার্থীদের। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবরার স্যার। আবরার, দীর্ঘদিন ধরে সমস্যা, তারপরেও কেন সমাধান নেই জানাবেন? অনেক বড় বিশ্ববিদ্যালয় যেহেতু, বাংলাদেশের মধ্যে প্রায় ৩৮,০০০ শিক্ষার্থী এখানে পড়াশোনা করেন। যে সমস্যাগুলো আছে তার মধ্যে কিন্তু আবাসন সংকট, খাবারের সমস্যা, স্বাস্থ্য সমস্যা সবকিছুই আছে। আমরা একটু শিক্ষার্থী যারা আছে এই বিশ্ববিদ্যালয়ে, তারা আমাদের সাথে যোগ দিয়েছেন, তাদের কাছ থেকে মূলত জানতে চাই যে আপনাদের এখানে সবচেয়ে বড় সমস্যা যেটি আবাসন সংকট বলছিলেন, সেটি কতটা প্রকট এবং কতটা কেটেছে? দেখুন, এই রাজশাহী হলো বাংলাদেশের একমাত্র পরিচিত আর ঐতিহ্যবাহী একটি শিক্ষানগরী। আর এই শিক্ষানগরীর মধ্যে সবথেকে প্রসিদ্ধ যে শিক্ষা প্রতিষ্ঠান, সেটাই হলো এই রাজশাহী বিশ্ববিদ্যালয়। আর এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৃষ্টিলগ্ন থেকে শুরু করে বর্তমান অবধি যেটা অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে আবাসিকতার সমস্যা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 37,000 রেগুলার স্টুডেন্ট আছে, কিন্তু প্রায় 70% এখানকার শিক্ষার্থী তাদের শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ করছে ক্যাম্পাসের বাইরে থেকে। অর্থাৎ এইখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসিকতার একটা তীব্র সংকট দেখা দিচ্ছে। নতুন হল তো হয়েছে, নতুন হল যেটা হয়েছে সেটা এখনও সেইভাবে সম্পূর্ণ সেই হলের কার্যকারিতা চালু হয়নি। সেই হলের একটা অংশ কেবলমাত্র সচল হয়েছে, কিন্তু সেই হলের মধ্যে এখনও আপনার হচ্ছে খাদ্য সংকট দেখা দিচ্ছে, তাদের সুপেয় পানির ব্যবস্থা ওইভাবে নেই। আর সেই হলটা চালু করতে এখনও আমাদের সম্ভবত 1 বছর খানিক সময় লাগতে পারে। আর সেই হল চালু হলেও 100% তো দূরের কথা, 50%ও আপনার এই আবাসিকতার সংকট সমাধান হবে না। অনেক ধন্যবাদ। আবাসিকতার সমস্যা ছিল। স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের প্রশ্ন আছে কিনা? প্রায় 40-42 হাজার মানুষ এখানে আছে, স্বাস্থ্যসেবার কি সংকট আছে কি? রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের দ্বিতীয় বৃহত্তম একদম শিক্ষা প্রতিষ্ঠান।
তো এখানে আমাদের মৌলিক চাহিদাগুলোর ভিতরে অন্যতম হচ্ছে আমাদের চিকিৎসা সেবা, কিন্তু এখানে দেখা যায় বেশিরভাগ যা আমরা শিক্ষার্থী আছি আমাদের চিকিৎসা আমাদের নিজস্ব মেডিকেল সেন্টারে ডাক্তার অভাব, মেডিসিন অভাব, সব দিক থেকে আমরা তীব্র সংকটের মধ্যে আছি। যে কোনো সমস্যার জন্য যে কোনো আমরা অসুস্থ হলে ক্যাম্পাসের কেউ আমাদের নিয়ে যেতে হয় রাজশাহী শহরে, তো এখানে খুব একটা দূরত্ব। তো এখানে নাপ্পা সেন্টার নামে এটাকে অভিহিত করা হয়, কারণ এটা এমনভাবে মেডিসিন সংকট দেখা যায়। তাছাড়া ভিতরে অ্যাম্বুলেন্স, তো অ্যাম্বুলেন্সগুলো হচ্ছে বেশিরভাগই নষ্ট। একটা অ্যাম্বুলেন্স ভালো আছে, বাকি দুইটা অ্যাম্বুলেন্স ওগুলো মানে অকার্যকর এক ধরনের, যে মেডিকেল রোগী নিয়ে যাচ্ছে মাঝপথে অসুস্থ মানে নষ্ট হয়ে যাচ্ছে মেডিকেল ইয়েগুলো। তো দেখা যাচ্ছে যে খুব সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের চিকিৎসা ব্যবস্থা। হ্যাঁ, এটা বাড়ানো উচিত। এবং ডাক্তারের সংকট সবসময় দেখা যায়, বেশিরভাগ ডাক্তার এখন ছুটিতে থাকে। তো ছুটিতে থাকলে দেখা যায় মানে প্রতিদিনই নিয়মিত ডাক্তার বসে না। তো ডাক্তাররা যদি, আমি আশা করি ডাক্তার যারা আছেন ওনারা আমাদের শিক্ষার্থী বান্ধব হবেন। অনেকে দেখা যায় ছুটি একটু কম নিয়ে আমাদের যাতে সুবিধা হয় এদিক সমাধান করবেন। জি, অনেক ধন্যবাদ। খাদ্য সংকট নেই, কিন্তু খাদ্যের মান নিয়ে প্রশ্ন আছে। আপনার মত কি আসলে এই বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে খাবারের কি ধরনের সমস্যা? এই বিশ্ববিদ্যালয়ে 11টি ছেলেদের হল এবং 6টি মেয়েদের হল আছে। তবে আমরা জানি হলে খাবারের জন্য ডাইনিংয়ের ব্যবস্থা আছে, আরেকটি ব্যবস্থা আছে ক্যান্টিনের। আর ডাইনিংয়ের ব্যবস্থা যেটা আছে, শিক্ষার্থীরা সাধারণত সেইখানেই খাদ্য গ্রহণ করতে চায়, কারণ শিক্ষার্থীরা কম টাকার মধ্যে একটু ভালো মানের খাবার চায়। তবে ডাইনিংয়ে আমরা দেখতে পাই খাবারের অবস্থা খুবই খারাপ, অর্থাৎ ডাল একদম পাতলা, তারপর তরকারিগুলো সেরকম। খাবারের মানটা বাড়ানো উচিত। শেষ একজন ইন্টারনেট নিয়ে বলছিলেন, ইন্টারনেটের কি সমস্যা? খুব দ্রুত। আমাদের ক্যাম্পাসে ইন্টারনেটের ব্যবস্থা বলতে গেলে নাই বলতে গেলে চলে, কারণ ইন্টারনেট এত স্লো, ফেসবুক তো দূরের কথা, মানে কোনো ব্রাউজারে ক্লিক করা যায় না। পড়াশোনা তো অবভিয়াসলি সমস্যা হচ্ছে রেগুলারই। কি প্রয়োজন? আমাদের ইন্টারনেট, শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট মাস্ট লাগে প্রত্যেকটা সেক্টর, রিসার্চ, থিসিস বা রেগুলার কন্টেন্টের জন্য। অথবা আমাদের বেশিরভাগই হচ্ছে আমাদের টিচারের যে কোয়ালিটিফুল টিচার, আর আমাদের যে পরিমাণ, আমাদের যে সেমিস্টারের মধ্যে যেই মানে লিমিটেড ক্লাস দেয়, এর মধ্যে আমাদের ইউটিউব ম্যান্ডেটেড হয়ে গেছে। ইউটিউবে আমাদের অনেক ধন্যবাদ। নিশ্চয়ই শুনছিলেন যে নানা সমস্যা আছে, এগুলো সংকট সমাধানের জন্য শিক্ষার্থীরা বারবার বলছে, প্রশাসন কিন্তু আশ্বাস দিচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও আশপাশে বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।